নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে ছুটির সকাল। আজকে সকালে সবাই আমরা অনেকটাই দেরি করে উঠেছি। তো এখন প্রথম যেটা করণীয় কাজ সেটা হচ্ছে আমার বাচ্চা দুটোর জন্য দুধ গরম করা। কারণ ওদের সকালবেলায় দুধ দিতে হবে। আমার মেয়েকে একটু পরেই তার স্যার পড়াতে আসবেন, তো সেই জন্য তাকে দিতেই হবে একটা সময়ের মধ্যে। এরপর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তাকেও দুধ দিতে হবে। মোটমাট বলতে গেলে আমরা সবাই সঠিক সময় কিন্তু উঠে পড়েছি। এই ধরে নিন একেবারে ৮টার মধ্যে আমাদের সব কমপ্লিট। তো যাই হোক, অনেকেই হয়তো ভাবছেন যে ৮টার মধ্যে আবার দেরি হলো কোথায়? অন্যান্য দিন এর আরও সকালে আমাদের ঘুম থেকে উঠতে হয় বন্ধুরা। সেই জন্যেই তুলনামূলকভাবে এই দিনটাতে আমরা আরেকটু লেটেই উঠি। অন্যান্য দিন স্কুল থাকে, অফিস থাকে, সেই সময় ৫:৩০ থেকে ৬টার মধ্যে উঠেই পড়ি। যেহেতু আজকে ছুটির দিন, সেই জন্য উঠতে প্রায় ৭টা থেকে ৭:৩০ হয়েই গেল। তো যাই হোক, এখন হচ্ছে চা খাওয়ার পালা। আমার শ্বশুরবাড়িতে চা খাওয়ার লোক বলতে আমি এবং আমার শাশুড়ি মা, আর কেউ চা খায় না। তবে বলতে পারেন আমরা দুজনে মিলে যা চা খাই আমাদের মাসে প্রায় অনেকখানি চাই লাগে। ওই আর কি চায়ের নেশা। তো যাই হোক বন্ধুরা, চায়ের পাট চুকলো, ব্রেকফাস্টও খাওয়া হলো। তো এখন চলুন একটু আপনাদের সাথে কচু রান্নার রেসিপিটা শেয়ার করি। যারা বাঙাল তারা নিশ্চয়ই জানবেন, আর যারা নন তাদের যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে রেসিপিটা তারা দেখতে পারেন। আর যদি মনে করেন যে না, তাদের পছন্দ নয়, তারা তাহলে স্কিপও করে যেতে পারেন। তো প্রথমেই যেটা করণীয়, কচুগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। কচুগুলোকে ভাপাতে দিয়ে আমার চোখ হঠাৎ করে পড়ে গেল এই জবা ফুল গাছটার উপর। দেখে বড় খারাপ লাগছে বন্ধুরা। এই জবা ফুল গাছটা আমি ১ মাস আগেই লাগিয়েছিলাম। সব ঠিকই ছিল, কিন্তু গাছটা পুরোপুরিভাবেই এর প্রায় মরণ দশা হয়ে গেছে। তো সেই দিনকে, অর্থাৎ শনিবার দিনকা, যেদিনকার ব্লগ এটা, সেদিনকা ওইখান থেকে জবা গাছটাকে স্থানান্তরিত করে ছাদে আবার ২য় বার প্রতিস্থাপন করা হলো। কিন্তু গাছটাকে বাঁচানো গেল না। গাছটা মরেই গেল। আমি বুঝতেই পারলাম না কি এমন ক্ষতি হয়ে গেল বা কি এমন অসুবিধে হলো যার জন্যে গাছটা এক্কেবারে মরে গেল, আমি বাঁচাতেই পারলাম না। এটা আমার বড় একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে। এবং বিশ্বাস করবেন না বন্ধুরা, জবা ফুল গাছটার এত সুন্দর না জবার কালারটা ছিল, যেটা দেখে আমি কিনেছিলাম। কিন্তু একটা জবা ফুলও হলো না, উপরন্তু গাছটা মারা গেল। তো যাই হোক, যে সময়কার ব্লগ আপনারা দেখছেন সেই সময় গাছটা যাও একটুখানি বেঁচে ছিল, এবং তাকে ২য় বার মানে আমরা রোপণ করছি বটে, যাতে করে গাছটা বেঁচে যায় সেই আশায়। বা সেটার একটা শেষ চেষ্টা বলতে পারেন। তো যাই হোক, এই গাছটা ২য় বার প্রতিস্থাপন আমার শাশুড়ি মাই করলেন। আমি মাটি এনে দিয়েছিলাম নিচ থেকে, যতখানি মাটি লাগে আমি এনে দিয়েছিলাম। কোনোভাবে কোনোমতে যাতে গাছটাকে বাঁচানো যায়। কিন্তু তার প্রায় ভগ্ন দশা, মানে গাছটাকে বাঁচানো গেল না। ওই আর কি। কিন্তু আমি এতটাই, মানে আমার মনটা খারাপ হয়ে গেছে যে বলার নয়। তো ঠিক আছে, কিছু করার নেই, কি আর করা যাবে। জলটা কি ছিটে ফোঁটা করে দেবো? ছিটে ছিটে করে জল এখন ছায়াতে থাকবে, বাঁচে কিনা সন্দেহ আছে। তাহলে কি টেবিলের তলাতে দিয়ে দেবো কি? না না, এখানে ঠিক আছে। ঠিক আছে, এখানে মাটি ঠিক আছে তো? মাটি ঠিক দেওয়া লাগবে না এখন। এখন আবার বাঁচুক, বাঁচলে তখন আবার মাটি দেওয়া লাগবে। এটা এই অবধি তো মাটি, তো মোটামুটি মাটি গোবর তো মেশানোই আছে। হ্যাঁ, অসুবিধা নেই। ঠিক আছে। তো যাই হোক, গাছটাকে তো পুনরায় প্রতিস্থাপন করা হলো, এবং ছাদের কাজ শেষ হওয়ার পরে, অর্থাৎ গাছটিকে মানে প্রতিস্থাপন করে দেওয়া হয়ে গেলে আবার পুনরায় ফিরে এলাম আমার রন্ধন পদ্ধতিতে, কারণ সেটি অসম্পূর্ণ রয়ে গেছে। তো যেটা আমি যেখানে শেষ করেছিলাম, যে কচুটাকে খুব ভালো করে জলে ভাপিয়ে নিতে হবে, এবং ভাপিয়ে নেওয়া হয়ে গেলে জলটা ফেলে দিতে হবে। এরপরে কড়াইতে তেল নিয়ে নিতে হবে। যেহেতু আমার কচুটা অনেকখানি, তাই আমি তেলটা একটু বেশিই নিয়েছি। আর তাতে দিয়ে দিতে হবে কালো জিরে,
আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি এখানে দিইনি। আমি শুধু কালো জিরে দিয়েছি আর তার মধ্যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে লেবুর রস মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটিকে এবারে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো অত্যন্ত ভালো পড়েছিল বন্ধুরা, অনেক দিন পরে এরকম চিংড়ি মাছ খেলাম। তো যাই হোক, চিংড়ি মাছটাকে আমি দেখিয়ে দিলাম। এই পুরো চিংড়ি মাছটাকে মোটামুটি খুব বেশি ভাজার কোনো দরকার নেই, কারণ আমরা সকলেই জানি যে চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা চামড়ার মতন হয়ে যায়। তো সেটা আপনারা করতে যাবেন না, এটা তো সকলেই জানেন। তো এইবারে যখন চিংড়ি মাছটা মোটামুটি কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে রসুন বাটা অ্যাড করে দিতে হবে। ব্যাস, এটুকুই মশলা কচুর শাকের। এর চেয়ে আর বেশি কিচ্ছু লাগবে না। এবং কচু শাক রান্নার সবথেকে ধৈর্যের ব্যাপার কিন্তু, মানে ধৈর্যের মূল ব্যাপার কিন্তু এখনো আসেনি, সেটা কিন্তু ধীরে ধীরে আসছে। তো এখানে আমি রসুন বাটা এবং লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা অবশ্যই, শুকনো লঙ্কা যদি প্রয়োজন মনে হয়, মানে শুকনো লঙ্কার গুঁড়োটা যদি আপনাদের প্রয়োজন বলে মনে হয়, তাহলে একদম পরে টেস্ট করে অ্যাড করবেন, কারণ ঝালটা কিন্তু সবাই যে যার মতন করে খান। আর আরেকটা কথা আমি বলে দিই বন্ধুরা, কচুর শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য আপনারা বুঝে শুনে ঝালটা দেবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, মানে মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করেন, তারা হয়তো বা কম দেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন, তারা ঝালটা সংখ্যায় বা পরিমাণে বাড়িয়ে দেবেন। সংখ্যায় বলতে আমি কাঁচা লঙ্কার কথা বলতে চেয়েছি। কাঁচা লঙ্কার সংখ্যাটা বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। তো এইবারে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা খুবই সামান্য লাগবে, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে তেল একেবারে ছেড়ে এসছে এবং সেই সাথে আমার রসুন কষানোটাও কিন্তু একদম হয়ে গেছে। এইবারে ভাপিয়ে রাখা এবং কচুর শাকটা আমি দিয়ে দিলাম। আমি একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, কচুর শাক যখন ভাপাবেন তখন কিন্তু কচুর শাক ভাপানোর পরে যে জলটা যে ফেলবেন সেটা খুব ভালো হয়, এবং অবশ্যই করে এটা ঝুড়ির মধ্যে করে ফেলার চেষ্টা করবেন। আমি যেমন ঝুড়ির মধ্যে করেই কচুর শাকের জলটা ফেলে দিয়েছি। এতে করে এক্সট্রা যে জলটা থাকে কচুর শাকে সেটাও বেরিয়ে যায়, এবং ভাপানো জলটা তো বেরিয়েই যায়, ওগুলো তো ফেলেই দিতে হবে। তো আশা করি বুঝিয়ে বলতে পারলাম। এই যে সময়টা যখন আমি কচুর শাকটা দিলাম, এখন কিন্তু দেখুন আরো অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা এক্কেবারে হাই থাকবে এবং কনস্ট্যান্টলি আপনাকে নেড়ে যেতে হবে। আপনি কিন্তু নড়তে পারবেন না। তো যাই হোক, কচুর শাক তো হচ্ছে, এবং সেই সময় আমি এখানে একটুখানি তেলটাকেও ঠিক করে নিচ্ছি। এরপরে নাড়তে নাড়তে যখন জলটা যত শুকিয়ে আসবে, তত কিন্তু আরো ঘন ঘন আপনাকে নাড়তে হবে, এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন থাকবে মিডিয়াম টু হাইতে, বা আমি যদি আরো সহজ করে বলি তখন থাকবে একদমই মিডিয়ামে। কিন্তু আপনি কড়াই ছেড়ে কোথাও যেতে পারবেন না, আপনাকে কন্টিনিউয়াসলি তখন নাড়তে হবে, এবং সেটাই হচ্ছে আসল ধৈর্যের পরীক্ষা। কারণ যত জলটা শুকিয়ে আসবে, তত কিন্তু শাকটা আস্তে আস্তে কড়াইতে লাগতে থাকবে। যাতে করে লেগে না যায় আর যাতে করে পুড়ে না যায়, তার খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যখন শাকটা একদম হয়ে আসবে, তখন দেখবেন যে চারপাশের তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। তখনই বুঝবেন যে হ্যাঁ, আমার শাক একদম রেডি। এটাই হচ্ছে কচু শাক রান্না করার একটা টেকনিক, যেটা আমি বলে দিলাম। তো এখন যেহেতু আমি কনস্ট্যান্টলি নাড়ছি, তার কারণ হচ্ছে আমার কিন্তু জলটা রয়ে গেছে। যখনই জলটা শুকিয়ে আসবে, তখন আমাকে এই নাড়ানোর যে সময়সীমাটা আরো বাড়িয়ে দিতে হবে। এদিকে তেলটাকে একটুখানি ঠিক করছি বলতে বন্ধুরা, মশলাগুলো একদম নিচে থেতিয়ে গেছে। তার জন্য আরও একবার মশলাগুলোকে ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে করে আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম। আর আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, মানে গোটা লঙ্কা, তো সেটাও দিয়ে দিয়েছি। রসুনটা আরও কয়েকদিন পরে দেবো।
অনেকক্ষণ পরে ভিডিও অন করেছি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধে পেরিয়ে গেছে। আজকে আমি একা, মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা চোখ দেখাতে গেছে। যদিও আমার মেয়েকে চোখ দেখানো হয়েছিল দিশা হসপিটালে, কিন্তু দিশা থেকে যে কথাটা বলেছিল ওইটা আমার ঠিক পছন্দ হয়নি। তো যাই হোক, এখন ওরা রাস্তাতেই আছে, এক্ষুনি চলেও আসবে, ঢুকেও পড়বে। এখন বাজে একেবারে 9টা, আর আমি এখন রাতের খাবার করতে এসেছি। রাতে বিশেষ কিছু লাগবে না, কারণ কচুর শাক হয়েছে। কচুর শাকটা আমি দেখিয়ে দিয়েছি কী করে বানাবেন, সমস্ত টেকনিক বলেই দিয়েছি। এখন এটাকে একটু গরম করব, গরম করে রাতেরবেলা ভাত দিয়ে খেয়ে নেব। আর একটুখানি করবো কুঁদরি ভাজা আর রুটি, ব্যাস। ভাত যা আছে মোটামুটি দুজনের হয়তো হয়ে যাবে, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডের হয়ে যাবে, আর আমি হয়তো রুটি খাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আর আমার ছেলে আছি, ও খেলছে এখানে বসে বসে। ওরও খিদে পেয়ে যাবে, 9টা বেজে গেছে, ওর টাইম হয়ে গেছে খাওয়ার। তো ওই জন্যই এখন চলে এসেছি রান্নাঘরে। তো সব কিছু মিলিয়ে যাক, তারপরে একেবারে ব্লগ যখন এন্ড করব তখন আবার দেখা হবে। সবাই শুয়ে পড়েছে এবং ওরা চলেও এসছে। এটার বেশিক্ষণ দেখালাম না, মানে মোটামুটি আমার ছেলেমেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এখন ব্লগটা এন্ড করে দেবো বলেইছিলাম, আমি খুব আস্তে কথা বলছি এই জন্য, কারণ দুজনেই ঘুমিয়ে পড়েছে। বাড়ি এসে পৌঁছলো প্রায় 10:30। ওইখান থেকে ডাইরেক্টলি বালি হল্টের জন্য বাস পাওয়া যায়, মানে সল্টলেক থেকে। ওখানেই চোখ দেখাতে গেছিলো আমার মেয়ে। আমি পরে ওই হসপিটালের ডিটেলসটা আপনাদেরকে কোনো এক সময় দিয়ে দেবো, যদি আমরা স্যাটিসফাইড হই তবেই দেবো, না হলে এভাবে তো চ্যানেলে বলা যায় না। তবে হ্যাঁ, আপাতত ইয়েতে ভালো লেগেছে ডাক্তারবাবুকে, এটা আমার হাজব্যান্ড বললেন। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। ওই খেতে দেওয়া সব করতে দেরি হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ। আর খুব গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন, যা যা করার দরকার সবই করবেন, তবে খেয়াল রাখবেন। প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি বলছে হবে, ওইটাই একটা চিন্তা। ঝড় না হোক, বৃষ্টি হোক, এটাই চাই। ঠিক আছে, আবার দেখা হচ্ছে।